এই সিলেট অঞ্চলের পাথর নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলি। যখন বার্কি নৌকা থেকে এটা এক্সকেভেটর মেশিন আর বোমা মেশিনের কাছে গেল, তখনই আমরা এর অভিঘাতে যে বিপর্যয় আসবে, মানবিক বিপর্যয় আসবে, মানুষ চোরাবালিতে মরে যাবে, বাইরে থেকে অনেক শ্রমিক আসবে, কর্মসংস্থান তৈরি হবে, খুবলে খুবলে স্থানীয় মানুষের গ্রাম খাবে, এগুলি তো বোঝা যায়, একটু চিন্তা করলেই বোঝা যায় যেটা হয়েছে। ওইখানকার মানুষ, এখানকার মানুষ তখন চিন্তা করলেই বুঝতো যে এটা হবে। এবং এর কারণে যে মানবিক বিপর্যয় নেমে আসবে, মাথার উপরে বিশাল মেঘালয়, এটা যে একটা আত্মহত্যার সামিল, এটাও আমাদের উদাহরণ আমাদের কাছেই আছে। 2008 সালে তাহেরপুরের উত্তর বর্দল ইউনিয়নে এক টুকরা পাহাড় ভেঙে পড়েছিল। ওয়েস্ট খাসি হিলের পশ্চিম গারো পাহাড়ের একটা টুকরা ভেঙে পড়েছিল। ভাগ্য ভালো যে সকাল 10:30টায় পড়েছিল, যদি না হতো তাহলে তাহেরপুরের উত্তর বর্দল গ্রামের অনেক মানুষ মারা যেত পাথর আর বালিতে চাপা পড়ে। আমাদের জাদুকাটা নদীর নিচে সুরমার অববাহিকায় বিল এবং হাওরগুলি হারিয়ে যাচ্ছে। পচা শৈল হাওর এখন নাই। কাজেই এই মেঘালয় পর্বতমালার জন্য এটা হচ্ছে গাইড ওয়াল, আমরা যেটা খুবলে খুবলে নিয়ে যাচ্ছি। কাজে তখন থেকেই আমরা প্রতিবাদ করছি যে এটা যে হারে আসে সেই হারে তুলতে পারলে, যেটা বার্কি নৌকা করতো আগে, তাহলে হয়তো ক্ষতি হবে না। কিন্তু পাথর তো অল্প দিনে বড় হয় না, একটা পাথর হতে অনেক সময় লাগে, একটা পাথর তৈরি হতে, একটা ফরমেশন অনেক সময় লাগে। এই যে সাদা পাথর হারিয়ে গেছে, এটা আর পাওয়া যাবে না। তো আমরা এর প্রতিবাদ করি, কিন্তু আমাদের দেশের সরকাররা তো অনেক, তারা নিজেদের জমিদার মনে করেন, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই প্রজাদের মানতে হবে। প্রজাদের কথা তারা শুনবেন কি শুনবেন না, এটা তো তাদের ব্যাপার। কাজে আমরা কথা বলার এক পর্যায়ে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরে তৎকালীন পরিবেশ মন্ত্রী 2009 বা 2010 সাল হবে, পরিবেশ মন্ত্রী একটা জরুরি মিটিং ডাকেন, ইন্টারমিনিস্টারিয়াল মিটিং। ক্রস সেকশন অনেক মিনিস্ট্রির লোক ছিল, সিলেটের এসপি ছিলেন, কোম্পানিগঞ্জের ইউএনও ছিলেন, জৈন্তাপুরের ইউএনও ছিলেন, ডিভিশনাল কমিশনার কিংবা তার রিপ্রেজেন্টেশন ছিল। ওই মিটিংটা ছিল মূলত, আপনারা জানেন কিনা জানি না, বিডিআর হত্যাকাণ্ডে মারা গেছেন একজন ব্রিলিয়ান্ট অফিসার গুলজার, কর্নেল গুলজার ছিলেন এখানকার বিডিআর এর কমান্ডার। উনি মূলত মিটিংটা করতে চেয়েছিলেন সরকারের কাছে, কারণ আমরা আমাদের টেরিটোরিয়াল বাউন্ডারি হারাচ্ছিলাম। আপনারা জানেন পিয়াইন নদীর পারে অপরিকল্পিত পাথর উত্তোলনের কারণে, এই মেশিন দিয়ে, এক্সকেভেটর মেশিন দিয়ে পাথর তোলার কারণে স্যান্ড্রম পুঞ্জি হারিয়ে গেছে। আমরা বলি সংগ্রাম পুঞ্জি, এটা সংগ্রাম পুঞ্জি নয়, এটা স্যান্ড্রম পুঞ্জি, এটা খাসি ভাষা। ওই অঞ্চল খাসিদের, ওইখানে খাসার জৈন্তাপুরে খাসি আর রাজবাড়ি এখনো আমরা ভেঙে ফেলতেছি। কাজেই ওই স্যান্ড্রম পুঞ্জি ভেঙে গিয়েছে এবং পিয়াইন নদী তার গতি পরিবর্তন করে ফেলেছে এবং এটাই স্বাভাবিক। ভাঙ্গনের কারণে নদী ভিতরের দিকে ঢুকে গিয়েছে এবং আমাদের যে ভারতের সাথে সীমানা, সেই সীমানা ওই নদীর গতিপথের সাথে নির্ভর করে। ফলে উনি বিডিআর এর কমান্ডার হিসেবে সরকারের কাছে এই পিয়াইন নদী রক্ষা করার জন্য ওইখানের পাথর উত্তোলন বন্ধের বা ওই মেজারের জন্য মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমি ছিলাম, ফাদার জোসেফ ছিলেন, আরো 2 জন ছিলেন। সেইখানে আমরা বললাম যে না, এটা তো প্রবলেমটা তো পিয়াইন নদী না, প্রবলেমটা পাথর, এবং সরকারও জানে সব প্রবলেমটা পাথর। ফলে অনেক আলোচনা হলো। সিলেটের ডিসি বলল যে এটা করলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে, এখানে যে শ্রমিকরা কাজ করে ওরা চুরি ডাকাতি করবে। মিটিং এর সবাই বলল আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার, দেশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলে দেওয়া তো আমরা করতে পারি না। কাজেই সিদ্ধান্ত হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত একটা বিজ্ঞান ভিত্তিক সমীক্ষার মাধ্যমে জানা না যাবে যে এইখান থেকে কি পদ্ধতিতে কতটুকু পাথর তুললে এখানকার প্রাণ প্রকৃতি এবং মানুষের ক্ষতি হবে না, ততক্ষণ পর্যন্ত মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ থাকবে। এটা প্রথম 2-3 দিন বাস্তবায়িত হলো, তারপর আর কোনো বাস্তবায়ন হয় না। ওই যেরকম
হয় সেরকম করে চলতে শুরু করলো। তারপর বেলা আদালতে গেল, এই আদেশটা সরকারের আদেশ, আলাদা আদালত বললো হ্যাঁ তোমরা এটা বাস্তবায়ন করো। ফলে সে তখন অনেক যুদ্ধ করে আদালতের রায় যেহেতু ছিল, অনেক দিন বন্ধ ছিল, আবার চালু হয়, আবার ট্রাক যায়, চুরি করে যায়। কিন্তু এটা তো আমাদের সবার সম্পদ। যে লোকটা আজকে এটা পাথর কুয়ারি চালু করার পক্ষে কেউ বলছে, এটা তো তারও জায়গা, তারও দেশ, তারও সন্তান এখানে বসবাস করে, সে নিজেও সেখানে বসবাস করে। সে বুঝতে পারছে না যে এই জায়গাটা হচ্ছে মাথার উপরে মেঘালয়ের গাইড ওয়াল। আমি যদি গাইড ওয়ালটা ভেঙে দেই তাহলে মাথার উপরে সেটা ভেঙে পড়তে পারে। আমার নদীর গতিপথ পরিবর্তন, নদীর বুক, আমার খোয়াই নদী, আমার বাড়ি হবিগঞ্জ। খোয়াই নদী হবিগঞ্জ শহর থেকে 20 ফিট উপরে। যদি বাঁধ ভাঙে তাহলে শহর থাকবে? এগুলিকে আমাদের রাজনৈতিক নেতাদেরকে বুঝালে তারা বুঝবেন না, নিশ্চয়ই বুঝবেন। আমরা পর্যটন, আহারে পর্যটন, আর কিছু কি বলবো, আপনারা তো জানেন এগুলি। এই রোপওয়ে, আমার চোখ দিয়ে পানি আসছিল। কেন? ছোটবেলায় আমার বড় খালার বাড়িতে আসতাম ছাতকে, সেখান থেকে কোম্পানিগঞ্জে আমার নানা বাড়ি, সেখানে যেতাম। মামা খালতো ভাইরা মাঝে মাঝে দেখতাম বাকেটে করে যায়, হঠাৎ রাস্তায় আটকে যাওয়ার ভয় থাকতো, কারণ ওটা তো পাথর টানার জন্য করা হয়েছিল। বাংলাদেশের একমাত্র রোপওয়ে, ওইখানে শেষ, খুবলে খুবলে শেষ করে দিচ্ছে, কোনো ঐতিহ্য থাকবে না। এটা হতে পারে না। এটা বন্ধ করতে হলে সরকারকে সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছার বহিঃপ্রকাশ শুধু আমি এটা বন্ধ করতে চাই বা অর্ডারের মধ্যে সীমিত নয়। সদিচ্ছার বহিঃপ্রকাশ হচ্ছে সবাইকে নিয়ে বসতে হবে, যেটা যৌক্তিক সেটা বলতে হবে, বোঝাতে হবে। তারপর যদি কারো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান দিতে হবে, বিকল্প কর্মসংস্থান লাগলে করতে হবে। তবুও আমাদের এটা বন্ধ করতে হবে। আমরা যে ক্ষতি করে ফেলেছি সেই ক্ষতি যেন আর না হয়, তার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে। কিন্তু 5ই আগস্টে এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো, তারপরে তো সরকার ছিল না 3 দিন। আগের সরকার কি আওয়ামী লীগের যারা এখানে, তখন তো একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে ছিল, একটা সুপরিকল্পিত সিন্ডিকেটের মধ্য দিয়ে ছিল। কাজে তারা এখানে পাহাড়ের মতো উঁচু করে পাথর জমা করে রেখেছিল, তারপর বিক্রি করত, ওইগুলি লুট হয়ে গেল। এখন একদম পর্যটন মানুষ যেটা দেখতে আসতো, এই পাথর গাইড ওয়ালের জন্য কোনো গুরুত্বপূর্ণ না। ওরা ধ্বংস করে ফেলেছে, করে চলেছে, প্রতিদিন করেছে, বছরের পর বছর ধরে করেছে। এটা ছিল আমাদের পর্যটনের জন্য একটা সিম্বলিক জায়গা। এই গত মাসে প্রথম দিকে IUCN ব্যাংককে মেঘনা নলেজ ফোরাম করলো, মেঘনা বেসিনের নলেজ নিয়ে, ওই পার এই পারের যত গভর্নমেন্টের লোক, অ্যাক্টিভিস্ট, সবাইকে নিয়ে। সেখানে কিভাবে আমরা জয়েন্ট কোলাবোরেশন করা যেতে পারে, কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে, এগুলি আলোচনা। আমি বললাম আপনারা সাদা পাথরের সাথে চেরাপুঞ্জিকে লাগিয়ে দিন, বিরাট পর্যটন হবে। যদি পর্যটন করতে চান আপনারা বড় বড় চিন্তা না করে ছোট ছোট চিন্তা করেন। আমরা সামনের দিকে যাওয়ার চিন্তা করতে পারি না। আমি আশা করব ধ্বংস যা হওয়ার হয়ে গেছে, কিন্তু যারা লুট করেছে তাদের যদি শাস্তি না দেওয়া যায়, তাহলে এই যে আত্মঘাতী ঘটনা ঘটাচ্ছে, এই যে সবাই মেঘালয়ের মাথার নিচে সবাইকে শুইয়ে দিচ্ছে, এটা বন্ধ করা অনেক কঠিন। আর সেটা করার জন্য সরকার ব্যবস্থা নেবে, এবং এই ব্যবস্থাটা একটাই ব্যবস্থা, দোষীদের শাস্তি। আজ পর্যন্ত সে উদাহরণ নেই। দোষীরা বীর দর্পে দোষ করে যাচ্ছে আর বলতে চাচ্ছে এই দোষ আমি করতে চাই। বেআইনি কাজ, আদালতের বাইরে কাজ, বিজ্ঞানের বাইরে কাজ, মানুষের অকল্যাণের কাজ, তারা বীর দর্পে বলে যাচ্ছে আমি করতে চাই। এটা হতে পারে না, এটা সুশাসনের দেশ নয়। কাজে আমি আশা করব আজকে আমরা এই অঞ্চলে যে পাথর লুটপাট হয়েছে সেইটা নিরূপণ করার জন্য একটা নিরপেক্ষ স্বচ্ছ কমিটি হবে। সেই কমিটি এই লুটপাটের পিছনে কারা আছে, আজকে থেকে নয়, অপারেশন ক্লিন হার্ট যখন আসে তখন জাফলং ফাউন্ডেশন হয়েছে,
এবং আমরা এসেছিলাম জাফলংয়ে, সেইখানে পাথর ক্রাশারের জন্য জোনিং সিস্টেম করার নাম করে তৎকালীন মিলিটারি অফিসাররা একজন এক্স মিলিটারির পাহাড়ের মধ্যে পাথর ক্রাশার মেশিন বসাতে নিয়েছিলেন। কাজে এটা হচ্ছে, পাথর হচ্ছে কাঁচা লুটের টাকা। কাজে এখানে অনেকের স্বার্থ জড়িত, অনেকের বড় বড় স্বার্থ জড়িত। এখানে আন্দোলন করাও অত সহজ নয়। কাজে এটাকে সরকারের নেতৃত্ব দিতে হবে এবং সবাইকে নিয়ে, তার সদিচ্ছা যদি থাকে সবাইকে নিয়ে এটার মোকাবেলা করতে হবে। তবে সর্বোপরি শাস্তির নিদর্শন রাখতে হবে।